রামুদা, রামুদা, আমাদের 3টে চা। রামুদা, লিকার চা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা থেকে কত কাপ হলো খেয়াল আছে? হরিদা, তাহলে তুমি চা খাবে না তো? আরে হরিদা এখন লাল চা না, সাদা জল খেয়েছে। এই তোরা থামবি, শুধু শুধু হরিদার পেছনে লাগিস। সন্ধ্যা থেকেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তবুও সব কিছুকে উপেক্ষা করে আমরা 3 বন্ধু, পলাশ, হরিশ আর আমি বলু, আড্ডা দিতে এসেছি আমাদেরই পাড়ার রামুদার চায়ের দোকানে। এখানে এসে দেখা হয়ে গেল হরিদার সাথে। হরিদা খুবই বয়োজ্যেষ্ঠ মানুষ, জীবনের 40টা বছর দিয়েছে শ্মশানে মরা পোড়ানোর কাজেই এইরকম মনোরম পরিবেশ পেলে তার কাছ থেকে রোমাঞ্চকর গল্প শোনার সুযোগ আমরা হাতছাড়া করি না, আজও তাই। কি গো হরিদা, শুরু করবে তো? গল্প কি আর ভান্ডারে নেই? আরে দাঁড়া দাঁড়া, গল্প বানাতে তো সময় লাগবে নাকি? এই তোরা থামবি একটু, চুপ কর। হ্যাঁ হ্যাঁ, ভাবতে সময় দাও, গল্প বানাক। হ্যাঁ, বানানো গল্প? তোদের মনে হয় আমি গল্প সব বানিয়ে বানিয়ে বলি? তাই তো? হ্যাঁ হ্যাঁ জানি, ওসব বাদ দাও, আজ কি শোনাবে বলো? এই তোরা থাম থাম। হরিদা, তুমি রাগ করো না, ওরা একটু তোমাকে রাগাতে ভালোবাসে। নাও তুমি শুরু করো। ঠিক আছে ঠিক আছে, তোরা শান্ত হ। আজকে তোদের আমার জীবনে ঘটে যাওয়া একটা বীভৎস রাতের ঘটনার কথা বলবো। আজ থেকে প্রায় 40 বছর আগে, তখন আমি অভাবের তাড়নায় এদিকে ওদিকে কাজ খুঁজে বেড়াচ্ছি। এমনই একদিন কাজ খুঁজতে খুঁজতে নিরাশ হয়ে খালের পাড়ে একটা গাছের নিচে বসে ভাবছি যে এই অভাব ঘোচাতে আমি কি করতে পারি। এই অভাবে সংসারের হাল ফেরাতে আমাকে তো কিছু একটা কাজের ব্যবস্থা করতেই হবে। এমন সময় আমার ঘোর কাটিয়ে দিয়ে আমার সামনে উদয় হয় একটা লোক। পরনে একটা ময়লা ধুতি, মাথায় একটা গামছা বাঁধা। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে রীতিমতো মদের নেশায় চুর হয়ে আছে। একটু মৃদু হাসি হেসে সে বলল, কে মশাই, এত দুশ্চিন্তার মধ্যে আছো? জীবনে এত দুঃখ কিসে? জীবনে বেঁচে থাকার দুঃখ, বাঁচতে চাই তাই এত দুঃখ। আমি তাকে আমার সমস্ত সমস্যার কথা খুলে বললাম। সব শুনে সে বলল, মরণকে তো আমরা খামোখাই বদনাম করি, আসল কষ্ট তো জীবনই দেয়। তোমাকে আমি কাজ দেব, করবে? সত্যি বলছো? কাজ দেবে? করব, অবশ্যই করব, কেন করব না? আরে আরে শোনো শোনো, কি কাজ পারবে কি না আগে ভেবে দেখো। যে কাজই হোক আমি করব, আমার খুবই কাজের দরকার, তুমি আমাকে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, শান্ত শান্ত হো, চল আমার সাথে চল, আয় আমার পিছু পিছু আয়। আমি 7-5 না ভেবে লোকটির সাথে চলতে শুরু করলাম। লোকটিকে দেখে আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছিল না। একই অজানা এলাকা, খালের পাড়ে এই নির্জন জায়গায় একটা মাতালের পাল্লায় পড়েছি, কিন্তু এখন তার পিছু করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার একটা কাজের খুবই প্রয়োজন,
সেটা যেভাবেই হোক আমাকে পেতেই হবে। আমি লোকটির পেছন পেছন চলতে লাগলাম। বেশ খানিকক্ষণ পর লোকটা থামলো। একটা প্রাচীর ঘেরা জায়গা, পাঁচিলের পাশে একটা বকুল গাছ। পাঁচিলটা বেশ পুরানো। দেখো বাবু, এবার তোমাকে কাজটা বলি। আমার নাম কালু, আর এটা হচ্ছে বকুলতলা শ্মশান। নাম নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ, এখানে শ্মশানে মরা পোড়ানোর কাজই আমি করি। আমি একা আর পেরে উঠছি না। তুমি কি কাজ করবে? আমার একজন লোক লাগবে। মরা পোড়ানো? এখানে কতই বা মরা আসে, এই কাজ করে কিছু হবে? হ্যাঁ, মরা আসে মানে? এখানে কোনো এলাকা বা গ্রামের মরা শুধু পোড়ানো হয় না। এখানে চিতার আগুন প্রায় নেভেই না বললেই চলে, বুঝলে? মানে এত মরা কোথা থেকে আসে? এখানে যত লাওয়ারিস লাশ, কোনো দুর্ঘটনায় মারা যাওয়া লাশ, যাদের কোনো খোঁজ নেই, সেই সব লাশ এখানে পোড়ানোর জন্য আসে, বুঝলে? এত মরা? হ্যাঁ, টানা 3 দিন, টানা 3 দিন 3 রাত মরা পুড়িয়ে আজ একটু বেরিয়েছিলাম। এখনো অনেক মরা আছে। দেখো, এই কাজ কি করবে তুমি? মাসে 300 টাকা বেতন দেব। 300 টাকা? আমি এই কাজই করব, আমি এই কাজই করব। সেই সময় 300 টাকার চাকরি পেয়ে আমি যেন হাতে চাঁদ পেলাম। রাজি না হয়ে কি আর পারি? চলো তাহলে এখন থেকে কাজে লেগে পড়ো। আর এখানেই থাকতে হবে, এখানেই থাকবে, এখানেই খাবে। মাত্র একবার বাড়ি যেতে পারবে। মনে এক রাস আনন্দ নিয়ে আমি প্রবেশ করলাম বকুলতলার শ্মশানে। চারিদিকে ঝোপঝাড়ে ঘেরা, মনে হয় এই যেন সবুজের মেলা বসেছে। মাঝখান দিয়ে একটা রাস্তা এগিয়ে গেছে সামনের দিকে। সেই রাস্তা দিয়ে এগিয়ে চললাম। কিছু দূর এগিয়ে যাওয়ার পরই পৌঁছে গেলাম একটা শ্মশানে। শ্মশানের বিভিন্ন জায়গায় হাত পোড়া কাঠ পড়ে আছে। এক জায়গায় কিছু পোড়া কাঠ থেকে ধোঁয়া উঠছে। তার সাথে দেখলাম শ্মশানের আশেপাশে মাথার খুলি আর গোড় পড়ে আছে। ধীরে ধীরে জায়গাটা আমার কাছে মনোরম থেকে ভয়ানক হতে শুরু করলো। কোথা থেকে যে এত ভয় আমাকে ঘিরে ধরলো কে জানে। তার সাথে এই ভর দুপুরে মাথার ওপর থেকে ভেসে আসছে একটা বাজের চিৎকার। কি হলো, ভয় লাগছে নাকি? চলো, ওইখানেই আমাদের থাকার জায়গা। একটু দূরে তাকিয়ে দেখলাম সেখানে দুটো কুটির। বুঝতে পারলাম ওইগুলোতেই ওই লোকটা থাকে। আজ থেকে ওগুলো আমারও আস্তানা হতে চলেছে। কি হলো, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
তখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা দুজন কুটিরের দাওয়ায় বসে, সামনে একটা হ্যারিকেন টিম টিম করে চলছে, চারিদিকে কালো কুচকুচে অন্ধকার। আমার পাশে বসে কালু মত্র পানে ব্যস্ত। তুমি খাওয়াই, একটু দেবো? না না, আমি এসব খাই না। খাই না বললে হবে? এসব কাজ করতে গেলে একটু আধটু খেতে হবে, মানে সাহস আনতে হবে, না বলে তুমি বাবু পারবে না। না 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 না, তুমি খাও, তুমি খাও, আমি সব এমনিতেই পারবো। দেখবো তোমার কত সাহস। আচ্ছা, ওই পাশের ঘরটায় কে থাকে? কোথায়? ওই ওই পাথর কুটিলে? একটু পরেই জানতে পারবে। ঠিক আছে, চলো, আমার শেষ, এবার চলো, ওঠো। দুজনেই উঠে পড়লাম। আমি হ্যারিকেনটা হাতে নিলাম, কালুকে অনুসরণ করে চলতে লাগলাম। দরজার সামনে এসে দাঁড়ালো কালু, আমি তার পেছনে। সে এক ধাক্কায় দরজাটা খুলে দিল। সাথে সাথে একটা তীব্র পচা দুর্গন্ধ আমার সারা নাক ভরিয়ে দিল। মনে হতে লাগলো যেন দম আটকে মারা যাব। সহ্য করো, সহ্য করো, এটা নিয়েই কাজ করতে হবে। কালু ভেতরে চলে গেল। আমি এক পা এগিয়ে হ্যারিকেনটা ওপরে তুলে ধরলাম, ভেতরে কি আছে তা দেখার জন্য। ভেতরের দৃশ্য দেখে আমি একেবারে ভয়ে স্তম্ভিত হয়ে গেলাম। একটা না, দুটো না, ভেতরে আছে অনেকগুলো মরা। সেগুলো সব সাদা কাপড়ে মোড়া। কি হলো? ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে থাকলে হবে? এই জন্যই বলেছিলাম আমার সাথে একটু খাও, শুনলে না তখন আমার কথা। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেলেও এটা আমার কর্মস্থান। এখানে ভয় পেলে আমি কাজ করব কি করে? তাই ভয়কে জয় করে ভেতরে পা রাখলাম। চলো, একটা একটা করে সব কটাকে বাইরে নিয়ে যায় আর সবগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। একটা একটা করে মরা এনে গাছের নিচে রাখা হলো। তারপর একের পর এক চিতা সাজানো হলো। তারপর একসাথে সব চিতায় আগুন দেওয়া হলো। একসাথে এতগুলো চিতার আগুনে শ্মশানের অন্ধকার একেবারে কেটে গেল। চারপাশটা একেবারে আলোয় আলোয় ভরে উঠল। এইভাবে প্রায় 1-1.5 মাস কেটে গেল। আমি সব ভয় ভুলে মন দিয়ে কাজ করছি। একদিন সকালে কালু ওস্তাদ এসে বলল, এই হরি, হরি, এই নে, এই নে 500 টাকা রাখ। 300 বলেছিলাম, এ মাসে অনেক কাজ হয়েছে, তাই এটা রাখ। তুমি যে আমার কি উপকার করলে, কি বলে যে তোমায় ধন্য। আরে থাক থাক, আমার দিনকুলে কেউ নেই আর সংসার ধর্মও করিনি, তাই তোর কষ্টটা
বুঝি রে, তাই তোর কষ্টটা বুঝি। যা বাড়ি চলে যাস, বাড়িতে টাকাটা দিয়ে আয়। আর শোন, আজ সন্ধ্যায় কিন্তু মরা আসবে, যতই রাত হোক চলে আসবি কিন্তু। ঠিক আছে ওস্তাদ। মনে এক রাস আনন্দ নিয়ে বাড়ি ফিরতে লাগলাম। বাড়ি থেকে সন্ধ্যার পর রওনা দিলাম শ্মশানের উদ্দেশ্যে। ওস্তাদ বলে দিয়েছে যতই রাত হোক যেতেই হবে, শ্মশানে মরা আসবে। তাই তাড়াতাড়ি পা চালালাম। শ্মশানে যখন পৌঁছলাম তখন রাত 10টা। মনে মনে ভাবলাম ওস্তাদ হয়তো আমার অপেক্ষায় বসে আছে, হয়তো খুব রাগও করেছে। কুটিরের সামনে এসে দেখলাম দরজা বন্ধ, হ্যারিকেনটা জ্বলছে বটে, কিন্তু কালু ওস্তাদ কোথাও নেই। আরে ওস্তাদ কোথায় গেল? আজ মরা আসবে বলে আমাকে তাড়াতাড়ি আসতে বলল, নিশ্চয়ই কোনো দরকারে বেরিয়েছে। এই ভেবে অপেক্ষা করতে লাগলাম। এমন সময় পাশের কুটিরটা থেকে একটু খুটখাট শব্দ আসলো বলে মনে হলো। আরে ওই ঘরে কিসের একটা শব্দ হলো না? তাহলে ওস্তাদ কি ওই ঘরে মরা বের করছে? যাই তো একবার দেখে আসি। দেখলাম দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে বিভৎস রকম একটা আওয়াজ আসছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, উপরে উঠে জানালা দিয়ে উঁকি মারলাম। আবছা অন্ধকারে যেটা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। কালু ওস্তাদ তখন একটা মৃতদেহের সাথে সম্ভোগে লিপ্ত। ভয়ের সাথে সাথে একটা ঘৃণার উদ্ভব হলো মনে। চুপ করে সেখান থেকে চলে এলাম। মনে মনে ভাবতে লাগলাম লোকটা যে এতটা বদ আর এতটা নীচ হতে পারে তা মোটেও ভাবতে পারিনি। আরে ঘরে, আরে কখন এলি? এত দেরি হলো কেন? এসেছি অনেকক্ষণ আগে। তুমি ওই ঘরে কি করছিলে? কে কে? আমি 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 মরাবার করছিলাম। কি করছিলে সেটা আমি দেখেছি। মানে কি দেখেছিস তুই? ছি, এসব বলতেই আমার ঘৃণা হচ্ছে। এসব করতে তোমার বিবেকে বাঁধে না? বেঁচে থেকে ওরা শান্তি পায় না, মরার পর অন্তত একটু ওদেরকে শান্তিতে থাকতে দাও। একটু সম্মান নিয়ে ওরা পরলোকে যাক, সেটাও কি তুমি হতে দেবে না? এই এই, আমাকে বেশি শিক্ষা দিতে আসিস না। কাজ করতে হলে কাজ কর, না হলে চলে যা। আমি একা এখন বাড়াবো, চলে যা না হলে। আমি নিরুপায় হয়ে সবকিছু মেনে কাজ করতে লাগলাম। এইভাবেই কেটে গেল প্রায় 4-5 মাস। সব একই রকম চলছিল। সব দেখেও না দেখার ভান করে চালিয়ে যেতাম। একদিন সন্ধ্যায় প্রচুর ঝড় বৃষ্টি নামলো।
আমরা দুজনেই কুটিরের দাওয়ায় বসে প্রতিদিনের মতো কালু ওস্তাদ একটা বোতল নিয়ে বসেছে। দুদিন হলো শ্মশানে কোনো মরা আসেনি, আর মরা না আসলে টাকাও রোজগার হবে না। তাই আমি একটু চিন্তায় পড়ে গেছি। কিন্তু কালু ওস্তাদ নিশ্চিন্ত মনে সুরা পানে মত্ত, তার যেন কোনো চিন্তা নেই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এমন সময় ছাতা মাথায় দুজন প্যান্ট শার্ট পরা লোক এসে হাজির। দেখে মনে হলো তারা খুবই ভয় পেয়ে আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কালু কে? হ্যাঁ কে? হ্যাঁ, আমি কালু। বলুন। তোমার সাথে একটা গোপনীয় কথা ছিল। হ্যাঁ বলুন, কোনো সমস্যা নেই, আমারই লোক। একটা মরা আছে, গোপনে তার সৎকার করে দিতে হবে। কত টাকা লাগবে বলো, কাজটা তোমার করে দিতেই হবে। ওস্তাদ, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগছে না। আচ্ছা, কি হয়েছে সব খুলে বলুন তো। লোকটি ঘটনাটা খুলে বলল। তা শুনে যেটা বুঝলাম সেটা হলো, তাদের পরিবারেরই একজন স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে রাগের বশে কিছু একটা দিয়ে তার মাথায় জোরে আঘাত করে, আর গৃহবধূটি সেখানেই মারা যায়। এই ঘটনাটা তারা চাপা দিতে চায়, গোপনে মরাটাকে পুড়িয়ে দিয়ে সেটাকে নিখোঁজ বলে চালিয়ে দিতে চায়। ঠিক আছে, কাজ হয়ে যাবে। কিন্তু ওস্তাদ, এটা কি ঠিক হবে? এই তুই থাম। বলছি, টাকা কিন্তু একটু বেশি লাগবে। সেটা নিয়ে ভেবো না, টাকা প্রচুর আছে। মরা কোথায়? সাথে করে এনেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই মরা বাইরে গাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, চলো। বৃষ্টিতে ভিজে ভিজেই গেলাম তার সাথে মরাটা আনতে। মরাটা এনে রাখা হলো সেই ঘরে। একজন যুবতী মহিলা, পোশাক আশাক দেখে মনে হলো বেশ ভালো বাড়ির গৃহবধূ। মাথা পেটে রক্ত গড়িয়ে পড়ছে, কিছুক্ষণ আগেই মারা গেছে বলে মনে হচ্ছে। কালু ওস্তাদ বাইরে তাদের সাথে টাকা পয়সার রফা করছে। এই নাও, যা বলেছিলে সেটাই আছে। কাজ যেন ঠিক মতো হয়ে যায়, কাক পক্ষীতেও না যেন টের পায়। সেসব নিয়ে আপনারা ভাববেন না। কি বলেছিলাম, টাকা প্রচুর আছে। এখন আসি আমরা। জিনিসটা তো বেশ খাসা আছে, একদম বড় তাজা। আজ রাতটা বেশ ভালোই কাটবে। আমি নিরুপায়, চুপ করে থাকা ছাড়া আর কোনো রাস্তা নেই। কালু ওস্তাদের দিকে তাকিয়ে দেখি, এই অন্ধকারেও তার চোখ মুখ যেন চকচক করছে হিংস্র পশুর মতো। কোনো মানুষ কিভাবে এত নির্দয় হতে পারে সেটা ভেবেই বুকটা কেঁপে উঠছে। ধীরে ধীরে কালু সামনের দিকে অগ্রসর হতে থাকে। এমন সময় মহিলাটার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। মনে হলো মরাটা যেন একটু নড়ে উঠল। হ্যাঁ, এই সত্যিই তো,
মরাটা শুধু নড়ে উঠলো তা নয়, ধীরে ধীরে চোখ খুলছে। মানে মহিলাটা এখনো বেঁচে আছে, মরেনি। জল একটু একটু জল জল। ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ বেঁচে আছে, ও বেঁচে আছে ওস্তাদ। দেখলাম কালু ওস্তাদের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, সে তাকিয়েই রয়েছে। সে যেন লালসায় মেতে একেবারে আত্মহারা হয়ে তাকিয়ে রয়েছে মেয়েটার দিকে। ওস্তাদ, ওস্তাদ এখনো মরেনি, ও ও ওস্তাদ ও বেঁচে আছে। কালু পাশে পড়ে থাকা একটা বাঁশ তুলে সজোরে আঘাত করলো মহিলাটির মাথায়। ওস্তাদ, নে এবার হয়েছে, দেখ আর বেঁচে আছে নাকি দেখ। আমি আর সেই দিকে তাকাতে পারলাম না, আমার দু চোখ জলে ভরে একেবারে আবজা হয়ে গেল। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা বাইরে গিয়ে সব ব্যবস্থা কর, আমি মরা নিয়ে আসছি, যা। আজ কেবল পরিবারের কথা ভেবে এত অন্যায় সহ্য করতে হচ্ছে আমাকে। বাইরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পর কালু বাইরে বেরোলো। এই শোন, বলছি দেহটা আজ পড়াবো না, এই মাত্র সবে মারা গেছে, এখনো দুদিন ভালোই থাকবে, কাল রাতের অন্ধকারে পড়াবো, বুঝলে? চল। পরদিন সন্ধ্যা হতেই আমি চিতা সাজিয়ে বসে আছি, কালু ওস্তাদের আসার অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই কালু ওস্তাদ চলে এলো। কি রে, সব ব্যবস্থা যে করে রেখেছিস? বলছিলাম মরাটা আর একদিন রেখে দিলে হতো না? না, আজই ওই দেহটা পুরানো হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি, আর একটু দেরি হবে কিন্তু, অপেক্ষা কর। হ্যাঁ, কালু চলে গেল সেই লাশের ঘরে। আমি চুপ করে বসে রইলাম। অনেকক্ষণ কেটে গেল, কালু তখনও ফিরল না। বেশ কিছুক্ষণ পর হঠাৎ একটা চিৎকার শোনা গেল। চিৎকারটা কালুরই বটে। ছুটে গেলাম কুটিরের দিকে। কুটির থেকে একটা গু গু শব্দ ভেসে আসছে। দৌড়ে গেলাম ভেতরে। ভেতরে গিয়ে যেটা দেখলাম তাতে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছি। সেই মহিলাটার মৃতদেহের পাশে পড়ে আছে কালুর দেহটা। দেখি মনে হলো সে আর বেঁচে নেই। তার রক্তচক্ষু দুটো যেন ঠিকরে বাইরে বের হয়ে আসতে চাইছে। মনে হচ্ছে দম বন্ধ হয়েই তার মৃত্যু ঘটেছে, কিন্তু কিভাবে? তাহলে কি এটা কোনো ভৌতিক ব্যাপার? রাতের অন্ধকারে দুটো এইরকম মরার সাথে শ্মশানের এই নির্জন কুটিরে আমি একা। আমার মস্তিষ্ক তখন কাজ করা বন্ধ করে দিয়েছে। কালু তখন বেঁচে আছে না মারা গেছে সেটার উত্তর খোঁজার মতো হেতু তখন আমার মধ্যে নেই। কি করব কিছুই ভেবে পেলাম না। তারপর নিজেকে সামলে ঠিক করলাম মহিলাটার দেহটাই আগে পোড়ানো হোক। চিতা তো সাজানোই আছে। সেই মতো মহিলাটির দেহ নিয়ে এসে
চিতায় তুলে আগুন দিয়ে দিলাম। মরা দাহ করতে করতে মাঝে মাঝেই আমার মনে পড়ে যাচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনাগুলো। তখনই ভয়ে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। এই নির্জন জায়গায় এই অবস্থায় আগে আমি কখনোই ছিলাম না। খুব ভয় পেয়ে গিয়ে গাছের নিচে বসে চিতার দিকে তাকিয়ে রইলাম। দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার আমি উঠে মরার কাছে যেতে থাকলাম। কাছে গিয়ে দেখি মরা তো একটুও পড়েনি, আবার উঠে বসেছে মরা। এ কি তাজ্জব ব্যাপার! এই দৃশ্য দেখে আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। এই পিণ্ডটা যেন কাঁপতে কাঁপতে এবার ফেটেই যাবে। অপঘাতের মরা, তার উপর আবার খুন করা হয়েছে তাকে, তার উপর তার লাশের সাথে এই অন্যায় অত্যাচার। তাই কি এই সব ভৌতিক কাণ্ড ঘটছে? কি করব কিছুই খুঁজে পেলাম না। এক জায়গায় দাঁড়িয়েই রইলাম। হঠাৎ মাথায় একটা কথা মনে এলো। পাশে থাকা কলসিটা নিয়ে পাশের খাল থেকে এক কলসি জল নিয়ে এলাম। তারপর সেটা চিতার উপর পড়ে থাকা মরাটির পায়ে ঢালতে লাগলাম। তার সাথে বললাম, বোন, তোমার সাথে ঘটে যাওয়া সব অন্যায়ের জন্য আমি আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। তুমি তুমি শান্ত হও বোন, শান্ত হও। সাথে সাথে মৃতদেহটা লুটিয়ে পড়লো চিতার উপর। তাহলে সে শান্ত হয়েছে এবার। আর কিছু হলো না। কিছুক্ষণের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে গেল। এবার কালু ওস্তাদের ব্যাপারটা দেখতে হবে। ছুটে গেলাম সেই ঘরে। হ্যাঁ, সত্যি সে মারা গেছে। এখন জানাজানি হলে সব ব্যাপারটা ফাঁস হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে কালুর দুষ্কর্ম, আর তাতে হয়তো বন্ধ হয়ে যেতে পারে এই শ্মশানও। তাই ঠিক করলাম, ও এতদিন নিখোঁজ লাশের সৎকার করেছে, আজ ওর লাশকেই নিখোঁজ করে দিই আমি। চিতার উপর দাউ দাউ করে জ্বলছে কালুর দেহটা। তার জন্য আমার মনে আজ একটুও দুঃখ নেই। হঠাৎ দেখলাম জ্বলন্ত অবস্থায় কালুর দেহটা চিতার উপর বসে পড়েছে। এ কি একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে! এবার আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার হৃৎপিণ্ড তখন ঝড়ের গতিতে লাফাচ্ছে। এদিক ওদিক দেখতে থাকি আমি। সামনে দেখি একটা বাঁশ, সেটাকে তুলে নিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলাম কালুর ওপর। কিন্তু কিছুতেই কিছু হলো না। হঠাৎ আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো খেলে গেল উপায়টা। বেয়াদব লোক, তুই মরে গিয়েও শান্তি দিবি না? দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি। পাশেই মহিলাটার চিতার হাত পোড়া কাঠ পড়ে আছে। সেই কাঠ তুলে নিয়ে চাপিয়ে দিলাম কালুর দেহের ওপর। সাথে সাথে মরাটা কাঠের চাপে চিতার ওপর লুটিয়ে পড়ল। তার সাথে দাউ দাউ করে জ্বলতে লাগলো চিতা।
আচ্ছা হরিদা, শুনেছি মোড়ার পোড়া কাঠ কারো চিতায় দিয়ে দিলে সে নাকি আর পরজন্মে মানুষ জন্ম পায় না। কালু এ জন্মেই মানুষ ছিল কবে, আবার পর জন্ম। আরও ভয়ানক ভয়ানক গল্প পেতে বাংলা কার্টুন হাব চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকুন।